হ্যাঁ, প্রিয় দর্শক, নভেম্বর মাস হচ্ছে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস। আপনারা হয়তো কিছুটা জানেন, আমরা একটু সংক্ষেপে আলাপ করি যে ফুসফুস ক্যান্সার আমাদের দেশে এবং সমগ্র পৃথিবীতেই একটি কমন ক্যান্সার এবং খুব সংক্ষেপে বললে অন্যান্য ক্যান্সারের মতোই, যদিও সুনির্দিষ্ট কারণ বলা যাবে না, কিন্তু ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষ এবং এর সঙ্গে পরিবেশ দূষণ, অর্থাৎ অ্যাসবেস্টস বা কতগুলো যে ডাস্ট তৈরি করে ইন্ডাস্ট্রি, এগুলো, তারপরে উঁচু উঁচু বিল্ডিংয়ের নিচে কিছু রেডন গ্যাস জমা হয়, এই ধরনের কিছু জিনিস এর সঙ্গে সম্পৃক্ত। এবং ধূমপান, সেটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, কিংবা এখন যেটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে সিগারেট বা ভেপ নেওয়া, এটিও কিন্তু সমান হারেই ক্ষতিকারক। কারণ এখানে ব্যবহৃত হয় অ্যাক্রোলিন নামে একটা বিষাক্ত পদার্থ, যা আগাছা নাশক। ফলে এটি কোনোভাবেই ভালো কিছু নয়, এটিও সমান ক্ষতিকারক। তাহলে আমরা যদি সচেতন হই, তাহলে কিন্তু আমরা সহজেই এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারি এবং আমাদের নিজেদেরকে এবং আত্মীয় স্বজন পরিজনকে রক্ষা করতে পারি। এর পাশাপাশি রোগের লক্ষণ সম্পর্কে কিছু কিছু কমন লক্ষণ আছে অন্যান্য ক্যান্সারের মতো, কিংবা কিছুটা আলাদা। তার মধ্যে ফুসফুস যেহেতু, সেখানে কাশি হতে পারে, কাশির সঙ্গে রক্ত যেতে পারে, ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এটিও আবার নির্ভর করে ফুসফুসের কোন জায়গাটায় টিউমারটি হয়েছে তার উপরে। তো এছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যদি রোগটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেমন এটি ব্রেনে ছড়াতে পারে, তাহলে হয়তো স্ট্রোকের মতো অজ্ঞান হয়ে খিঁচুনি নিয়ে, চোখে দেখতে অসুবিধা, এসব নিয়ে আসতে পারে। যদি লিভারে যায় তাহলে জন্ডিস নিয়ে আসতে পারে, হজমের অসুবিধা নিয়ে আসতে পারে। যদি হাড়ের মধ্যে ছড়ায় তাহলে হাড় ভেঙে যাওয়ার যে সমস্ত ফিচার, অর্থাৎ হাঁটতে পারছে না, ব্যথা, এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে। তো আমরা প্রথমেই দেখব যে এই রোগটি কাশি হলেই যে সবার ক্যান্সার তা না। কিছু পরীক্ষা নিরীক্ষা করে, বায়োপসি টেস্ট করে আমরা নিশ্চিত হই এবং তারপরে আমরা এটার বিস্তৃতিটা নির্ধারণের জন্য, অর্থাৎ স্টেজিংয়ের জন্য কিছু পরীক্ষা করতে হবে, যেটি ফুসফুসের মধ্যেই আছে নাকি না ফুসফুসের বাইরে অন্যত্র ছড়িয়ে পড়েছে। এর উপরে ভিত্তি করে ট্রিটমেন্টটা প্ল্যান করা হবে। তো এখানে প্রথমেই যদি খুব ছোট এবং খুব একটা কোণার মধ্যে থাকে বা নিরাপদ জায়গায় থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এটি সার্জারি করে অপসারণ করে ফেলা যায় এবং এটি সুনির্দিষ্ট চিকিৎসা, এবং এরপরে হয়তো আর তেমন কিছু চিকিৎসা নাও লাগতে পারে। যদি এর থেকে একটু বড় হয়, তাহলে সেখানে হয়তো রেডিওথেরাপি, কেমোথেরাপি লাগবে, কিংবা আরও একটু যদি বড় হয়, আশেপাশের কিছু স্ট্রাকচারকে ধরে, তাহলে আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি এর মধ্যে ট্রিটমেন্ট করতে হবে। এবং যদি অন্যত্র ছড়িয়ে পড়ে, তাহলে সেই প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউন থেরাপি এবং অন্যান্য জায়গার যে সমস্ত লক্ষণ, সেই মোতাবেক কিছু চিকিৎসা লাগবে। কমন চিকিৎসার পাশাপাশি আমাদের এখন কিছু টার্গেটেড থেরাপি আসছে যেগুলো, এবং কিছু ইমিউন থেরাপি আসছে, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ শক্তিকেই আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কাজে লাগানো এমন কিছু ওষুধ আসছে। এগুলোর জন্য কিছু পরীক্ষা করে আমাদের যদি এই ওষুধটা কাজে লাগে, তাহলে আমরা কিন্তু সেই ওষুধটাও ব্যবহার করতে পারি। এবং বাংলাদেশে এই প্রচলিত এবং নতুন ওষুধ সবগুলোই এখন তৈরি হচ্ছে। এর ফলে আমাদের চিকিৎসাটাও কিন্তু সহজ হয়ে আসছে। এর জন্য আগেই বাইরে যাওয়া বা ব্যস্ত হওয়া বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। পাশাপাশি ট্রিটমেন্ট পরবর্তীতে রোগীর ফলো আপটা নিয়মিত করতে হয়, যেন রোগটি আবার ফেরত আসছে কি না সেটি আমরা ধরতে পারি বা বুঝতে পারি, এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে আবার চিকিৎসা লাগতে পারে, বা যদি এমন হয় যে না, চিকিৎসার আওতার বাইরেই চলে গেছে, তখন কিন্তু একটা প্যালিয়েটিভ চিকিৎসা বলে একটি কথা আছে। সেটি আমাদের কয়েকটি বড় বড় হাসপাতাল, সরকারি বেসরকারি, পাশাপাশি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতালেও রয়েছে। সেখানে কিন্তু আমরা খুব সহজেই এটি নিতে পারি। এটি হচ্ছে উপশমকারী চিকিৎসা। তার ব্যথা, কষ্ট
চাপকে কমিয়ে রুগীকে কিছুটা স্বাভাবিকভাবে রাখা, তাকে একটু আনন্দে থাকার জন্য জীবনের শেষ কটা দিন সেইভাবে কিন্তু আমরা তাকে একটা সাপোর্ট দিতে পারি। এর পাশাপাশি এন্ড অফ লাইফ কেয়ার আছে, স্পিরিচুয়াল কেয়ার আছে, সেসবের ব্যাপারেও আমরা পরামর্শ নিতে পারবো। তো সচেতন হলে কিন্তু আমরা যেমন সহজেই প্রতিরোধ এবং প্রতিকার করতে পারি, চিকিৎসা নিতে পারি, ভালো থাকতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।